I've been blessed যে আমার ফ্যামিলিতে বই পড়ার একটা চর্চা আসলে ছিল। আমার দাদু ছোটবেলায় হচ্ছে আমাকে গল্প শোনাতেন এবং ওই যে খেতে চায় না যে বাচ্চারা আমরা গল্প বলিয়ে বলিয়ে খাওয়াই 1 লোকমা 2 লোকমা, তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে দাদু ওরকম গল্প বলে বলে খাওয়াতেন। সো দাদু প্রচুর গল্প জানতেন। আমার দাদা অনেক বই পড়তেন বলে শুনেছি। দাদা আমার জন্মের আগেই চলে গেছেন। তো দাদুর কাছ থেকে মানে দাদি আর কি, তো দাদিকে দাদু বলতাম। তো দাদির কাছ থেকে গল্প শুনতে শুনতে একটা শুরু। এর পাশাপাশি হচ্ছে আমার বাবাও অনেক বই পড়তেন, মানে অনেক বই পড়া বলছি আর কি ট্র্যাডিশনাল সোসাইটির নর্মের হিসেবে। এখন যেমন আপনি বা আমি হয়তো আরও অনেক পড়ি সেই হিসেবে না, কিন্তু ওই সময়ের চর্চা হিসেবে আমার ফ্যামিলিতেই অনেকেই বই পড়তেন। তো আমার বাবা অনেক বই পড়তেন, আব্বুর মতো অত বেশি পড়তেন না, কিন্তু মোটামুটি পড়তেন। তো আমাকে যেটা হতো যে গল্প পড়ে শোনানো হতো এবং মানে একেবারে ছোট থাকতে ধরেন যে ঈশপের গল্প, সুকুমার রায়ের গল্প, এই ধরনের গল্পগুলো আমাকে মানে আমি পড়া শেখার আগে থেকেই গল্প শোনার একটা অভ্যাস আসলে ছিল। এবং তখন হয়তো কিছু সময় আম্মু গল্প মানে পড়ে শোনাতেন, আব্বু গল্প পড়ে শোনাতেন। আবার মজার ব্যাপার হতো যে বেশি বড় গল্পগুলো হয়তো আম্মু পড়তে চাইতো না, কারণ বাসার অন্য অনেক কাজ থাকতো, তখন ওগুলো আব্বুর জন্য রাখা থাকতো। এবং আরেকটু বড় হতে হতে আস্তে আস্তে যেটা হয় যে মানে পড়ে শোনানোর মতো ওই টাইমটা তো আর বাবা মার তেমন একটা আসলে থাকে না। তো ইভেনচুয়ালি যখন আমি পড়তে শিখি তখন ওই ধারাটাই আসলে অব্যাহত থাকে এবং আমি নিজেই অনেক পড়া আস্তে আস্তে শুরু করি। তো ছোটোবেলায় এরকম আসলে প্রচুর বই পড়া হতো। এটার আপস অ্যান্ড ডাউনস আছে, মাঝে হয়তো গ্যাপ পড়েছে। সো আমি ভার্সিটিতে যখন পড়ি তখন যেমন হয়তো আবিষ্কার করলাম যে ছোটোবেলায় আসলে এত পড়তাম, এখন তো ওই তুলনায় আর পড়া হচ্ছে না, সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং। সো এরপর আস্তে আস্তে আবারও মানে কিউরেট করে একটা নতুন ভাবে ফিরে আসা, মানে কখনোই একেবারে ডিট্যাচড ছিলাম না, পড়তাম সবসময়, কিন্তু এখন যেমন আবার প্রচুর পড়া হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে আপনার ছোটোবেলা থেকে যে রুটটা ছিল সেটাই আপনাকে এখন পর্যন্ত বুস্ট আপ করে যাচ্ছে, বা আমি বলবো যে ফুয়েল। ডেফিনেটলি সেটা আমার ক্ষেত্রেও সেম। আমার ক্ষেত্রে আমার ছোটোবেলাতে দেখা যেত যে আমার যে নানা বাড়ি সেখানে একটা বুকশেলফ ছিল আর কি, এবং আমি শুনেছি আমার মায়ের মুখে যে আমার বাবা যখন আমার মাকে দেখতে এসেছিল তখন নাকি বিয়ের জন্য, তখন ওই বুকশেলফটা দেখেই পছন্দ করেছিল যে এই বাড়িতে একটা সম্পর্ক করা যায়, এরা বইটই পড়ে। আমার বাবা মাও বইটই পড়তো, এবং যখন আমি নানা বাড়ি যেতাম সেখানে আমার তেমন কোনো বন্ধু ছিল না থাকার কারণে যেটা হলো বই হয়ে গেল আমার একমাত্র বন্ধু। তো ওই বুকশেলফ থেকে বইগুলো বের করে আনা, সময় কাটানো, আস্তে আস্তে আমি বইয়ের প্রতি এটা এমন হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় যারা আমাদের জেনারেশনের, কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সময় আমরা বইটাকেই বিনোদনের মাধ্যম হিসেবে চিন্তা করতাম। তো এখন তো ফেসবুকে অনেক বা সোশ্যাল মিডিয়াতে অনেক রিলস বা অনেক কিছু আছে, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া যায়। আমাদের সময় কিন্তু এরকম ছিল না, আমরা যখন ছোট ছিলাম। এই সময়ের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনার কি মনে হয়? তো একটা তো হচ্ছে যে মানে কিছুটা রিলেটও করতে পারছিলাম, আমি যেহেতু অনলি চাইল্ড, সো ওই সোশ্যাল মানে বন্ধুবান্ধব কম থাকার ব্যাপারটাকে রিলেট করতে পারছি। মানে এমনি জাস্ট যুক্ত করার জন্য যে এক ধরনের মানুষ আমরা তো আছি যারা ব্লেস, যে ছোটোবেলা থেকেই আসলে বই পড়ার সুযোগটা পেয়েছি। অনেকে আবার হয়তো ছোটোবেলায় ওই সুযোগটা পায় নাই, অনেক বাসায় অ্যালাউ করে না, অনেক বাসায় ওই চর্চাটা নাই, অনেকে হয়তো খুব গ্রামে ছিলেন, কখনো বই দেখেই নাই, ওই রকম অ্যাক্সেস পান নাই। সো তারা, আমি এখন মানে বই নিয়ে কাজ করার সূত্রে হয়তো মাঝে মাঝে জানতে পারি যে অনেকেই আছেন যে ভার্সিটিতে উঠে প্রথম বই পড়া শুরু করছেন বা কলেজে উঠে প্রথম বই পড়া শুরু করছেন। সো ভিউয়ার যদি কেউ ওরকম থেকে থাকে তাদেরকে জানাতে চাই যে তারাও কিন্তু খুবই ভালো রিডার অনেক ক্ষেত্রে হয়, এবং আমরা অনেক কিছু বাই ডিফল্ট পেয়ে যাই দেখে হয়তো আমি ওইটার মর্ম অত রিয়েলাইজ করতে পারি না, বাট যে অনেক কষ্ট করে প্রথম খুঁজে বের করেছে তার জার্নিটা আবার দারুণ। সো ওইটাও আর কি আরেকটা লেন্স যেটা হয়তো আমি লিভ করি নাই, বাট আমি খুবই দারুণ মানে চমৎকৃত হই যখন দেখি। ওই জায়গা থেকেই এখনও আমার কাছে মনে হয় যে দুই রকমভাবেই কাজ করতে পারে বা করে জিনিসটা। যেমন অনেক জায়গায় চর্চা আছে, অনেক বাসায় চর্চা নেই, এবং বাবা মারা তো আসলে অনেক ক্ষেত্রে আমরা বলি, বা মানে আমার জেনারেশনেও বাবা মা আছে বা আরও সিনিয়র যারা আছেন যে বাচ্চারা বই পড়ে না, এই করে না, ওই করে না, কিন্তু আমাদের নিজেদের প্র্যাকটিসেও হয়তো অনেক ক্ষেত্রে নাই। সো আমি এরকম মানে প্যারেন্টস চিনি যাদের বাচ্চা মানে মানে প্রতি মুহূর্তে বই না দিলে খুবই বিরক্ত করে, এবং বই পেলে খুবই ঠান্ডা সুন্দর করে বই পড়ছে। আবার এরকম বাবা মাও চিনি যে যারা হয়তো চান যে আরও বই পড়ুক, বাট স্মার্টফোন থেকে উঠতে পারছেন না, বাট অন দ্য কন্ট্রারি আমরাই তো স্মার্টফোনটা তুলে দেই আর কি অনেক ক্ষেত্রে। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে
জিনিসগুলো অনেক বেশি আলাদা। মানে হ্যাঁ, ডেফিনেটলি সোসাইটির চেঞ্জ হচ্ছে, বই পড়া অনেক ক্ষেত্রে কমেছে, ডিভাইস বেড়েছে, সোশ্যাল মিডিয়া এসেছে, এগুলো রিয়েলিটি। কিন্তু রিয়েলিটির জিনিসগুলো মেনে নিলে বেসিক কিছু জিনিস আসলে সবসময় একই রকম কাছাকাছি থাকে। কীরকম? সো একটা যেমন প্রজ অ্যান্ড কনসের জায়গা থেকে যদি বলি যে আমাদের সময়ে অ্যাক্সেস ছিল না। রাইট। সো আমি যখন ধরেন যে একটা ইউএসএতে একটা দারুণ বই বের হচ্ছে, আমি হয়তো ওইটা প্রথম হাতেই পাবো 1 মাস 2 মাস পরে। অনেক ক্ষেত্রে টিভি সিরিজের কথা যদি বলি যে 1 বছর পরে ওইটা এয়ার্ড হবে, আমাদের 90s-এ হচ্ছে ওইরকম একটা চল ছিল। এখন যে বাচ্চাটা অ্যাকচুয়ালি বই পড়ে, মানে ধরেন যে আপনি বই পড়তেন, আমি বই পড়ি, আমাদের সব ফ্রেন্ডরাই কি বই পড়তো বা এখনও পড়ে? সো আমরাও হয়তো 5%, আমরাও হয়তো 2%। সো এখন যারা আছে ওদেরও হয়তো 2% পড়ে। ওই 2%-এর যে অ্যাক্সেস আছে, মানে ইউএসএতে আজকে যে বই সকালে বের হয়েছে ও হয়তো এখন সেটা পড়ছে। এটা আমার সময়ে আমি কল্পনা করতে পারতাম না। আমি ঢাকায় 6 মাস 1 বছরে একবার আসলে বই খুঁজে খুঁজে কিনে নিয়ে যেতে হতো, ওইটা আমার পড়তে হতো। এখন আমি অনলাইনে, মানে এখনের যে বাচ্চা ও অনলাইনে অর্ডার করলে বাসায় ওকে বই দিয়ে যায়। সো অ্যাক্সেস বেড়েছে, আবার একই টাইমে ডিস্ট্রাকশন বেড়েছে। সো অনেক ডিস্ট্রাক্টেড, কন্টেন্ট পাচ্ছি না, মানে কি দেখবো জানি না। সব আছে কিন্তু মানে ইউটিউবে সব আছে কিন্তু কোন ভিডিও দেখবো আমি জানি না। তো আমার মনে হয় যে ওই গ্রুপটা, মানে একটা অল্প সংখ্যক মানুষ যদিও হয়, তারা আমার মনে হয় একইভাবেই চর্চাগুলো আসলে করে। সো মানে চ্যালেঞ্জ হয়তো ডিফারেন্ট, বাট ডিল করার ওয়েও হয়তো ডিফারেন্ট হবে। যেমন আমরা ছোটোবেলায় বিনোদনের জন্যই বই পড়তাম, আমরা তো এমন না যে কিছু জানবো বলেই বইটা পড়তাম। আমাদের কাছে এখন যেমন বিনোদনটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গেলে পাওয়া যায় আর কি। সো এটা কি আপনার কাছে মনে হয় না যে এটার যে লিমিটেশন, মানে সোশ্যাল মিডিয়াকে লিমিট করার যে ক্ষমতাটা, সেটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে দিনে দিনে? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত যে সবাই বই পড়ে না ভার্সেস অনেকে, কেউ কেউ বই পড়ে, এবং মোটা দাগে দেয়ার আর ফ্যাক্টরস যেগুলো হয়তো জেনারেলি ট্রু। যেমন যে বই পড়ছে সে ওয়ার্ল্ড বিল্ড করতেছে, সে ইঙ্ক থেকে নিয়ে ভিজুয়ালাইজ করতে পারছে। সো দেয়ার আর সার্টেন স্কিলস, সার্টেন থিংস দ্যাট মানে রিডার ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্সেস। কিন্তু সেটার পাশাপাশিও আমার মনে হয় যে এটাও মানে স্বতঃসিদ্ধ না যে বই পড়লেই সে দুনিয়াকে খুব ভালোভাবে দেখবেই। মানে আই নো পিপল যারা এমপ্যাথেটিক না, যারা দুনিয়াকে ওইভাবে দেখে না, যেটা আমি আপনি হয়তো বই পড়া থেকে পজিটিভলি ইনফার করার চেষ্টা করছি, বা হয়তো মোটা দাগে ওইটা বেশি। আবার এমন অনেক মানুষ হয়তো আমি চিনি যারা হয়তো অনেক বই পড়ে নাই, ধরেন খুবই গ্রামের সহজ সরল মানুষ, বাট সে আসলে তার জীবনবোধ আসলে হয়তো আমার চেয়ে বেশি। সো আমি একটা হচ্ছে যে লিমিট করে দিতে চাই না, এবং বইকে যদি আমি একটা টুল হিসেবে দেখি যে আমি কিভাবে ইউজ করছি। আমি খুব দামি কলম কিনলেই হয়তো খুব ভালো কবিতা লিখতে পারবো না, আবার কেউ হয়তো মুখে মুখে সুন্দর কবিতা বেঁধে ফেলতেছে। সো ওই জায়গাটা আমি একটু রাখবো। এখন তো অ্যাক্সেসও আমার বেশি, সো আসলে আমি যদি ওইভাবে সচেতন থাকি তাহলে আসলে কিন্তু আমার কাছে টুলসগুলো তো আছেই। আমি টাইমার দিয়ে হোক, আমি মানে আপনি যেহেতু রিসার্চ করেন, আপনিও তো রিসার্চের জন্য যে হিউজ পরিমাণ টাইম, সো আসলে উপায় তো আসলে আছে। এখন ওই এফোর্টটা দেওয়াটা আমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আবার অ্যাক্সেসও তো বেড়েছে। সো প্রজ অ্যান্ড কনস দুইটাই আছে। এটা আর কি একটা, যেমন আমার স্টোইক ফিলোসফির কথা যদি আপনি বলেন আর কি, যে আগের সময়ে সেনেকা, মার্কাস অরেলিয়াস, এপিকটিটাস ওনারা ছিলেন, এবং সেনেকার বইতে আপনি যদি পড়েন, মানে ক্লাসিক যে আমরা পড়ি, ক্লাসিকের একটা পেরেনিয়াল ব্যাপার আছে। পেরেনিয়াল মানে যে সব যুগে যুগে কালোত্তীর্ণ যে ব্যাপারটা, এলিমেন্টটা। সো স্টোইক বই পড়লে আপনি দেখবেন যে সেনেকার টাইমের শর্টেজ নিয়ে যে বই, ওইটা পড়লে আপনি বলবেন এটা তো এই সময়ের কথা, বাট এটা হয়তো বহু বছর আগের। আবার আপনি যদি এখন রায়ান হলিডের বই পড়েন বা রায়ান হলিডের ভিডিও কন্টেন্ট দেখেন, আপনি দেখবেন যে সে স্টোইক কথাই বলতেছে, সে সরাসরি মার্কাস অরেলিয়াস, সেনেকা এবং এপিকটিটাসকে কোট করতেছে, বাট সে রিয়েল লাইফ প্রবলেম ডিল করতেছে এবং ওইভাবে করেই গুছিয়ে দেখাচ্ছে। বা ড্যারিয়াস ফোরক্স, এটা জাস্ট মানে ওনাদেরকে ফলো করতে হবে বা ওনাদের বই পড়তে হবে এরকম জরুরি না। মানে আমি জাস্ট নেচারের জন্য বললাম যে স্টোইক ফিলোসফি আগে যেরকম ছিল ওই সময়েও আমরা দেখছি যে এরকম অনেক ডিস্ট্রাকশন, অনেক কাজ, অনেক কিছু, এর মধ্যে থেকে কিভাবে সে জার্নালিং করার জন্য সকালবেলা সময় বের করে নিচ্ছে। ইজ দ্য সেম প্রসেস আমি যদি আসলে সকালবেলা অফিসে যাওয়ার আগে 2 পৃষ্ঠা বই পড়ে যেতে চাই। সো কিছু এলিমেন্টস আছে যেগুলো আসলে চেঞ্জ হয় না। এটা আমার মনে হয় সব কালোত্তীর্ণ জিনিসের ক্ষেত্রেই ট্রু। মানে প্লেটোর রিপাবলিক পড়লে আপনি দেখবেন যে এখনও পলিটিক্স একইভাবে চলতেছে। সো ওই ব্যাপারগুলোও আসলে আছে, বাট ওইটা নেভিগেট করতে হবে।
এটা ট্রু, কারণ পৃথিবী যেহেতু সূর্যের চারিদিকে ঘুরে, আগেও ঘুরতো, এখনও ঘুরে, এবং পৃথিবীর রুলস, নেচারের যে লগুলা একই রকম আছে। সো আমাদের হিউম্যান নেচারটা অনেকটা একই রকম। সো এটা ট্রু, আপনি যেটা বললেন এটা হয়তো আমি এর আগে এইভাবে চিন্তা করি নাই। সো থ্যাংক ইউ ফর দ্যাট, যে আমাদের সমাজের মানুষ বা ইয়াং জেনারেশনের মানুষ তারাও চাইলে বই পড়তে পারে, ইভেন দেয়ার আর মেনি সোশ্যাল ডিস্ট্রাকশনস, বাট আমাদের ওই জায়গাটা থেকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এখন এই কন্ট্রোল করার জায়গাটা তো একটা বাচ্চা নিজে থেকে হয়তো পারবে না, তার বাবা মার হয়তো বা ছোটোবেলা থেকে বা যারা বাবা মা হচ্ছে তারা হয়তো তাদের বাচ্চা কাচ্চাদের ওইভাবে বড় করতে পারে। নাইস। এবং পরবর্তীতে হচ্ছে ওই যে আমাদের প্রসেসই ভাই, যে কোনো ফ্যামিলিতে হয়তো বাবা মা হাত ধরে দেখাবে বা কোনো টিচার, কোনো ভাই, কোনো মানে যেভাবে হয়, আবার অনেকে হয়তো বড় হয়ে নিজে এক্সপ্লোর করছে। কথার কথা, এই ভিডিওটা আপনি বানাচ্ছেন, এই ভিডিওটা যারা দেখবে ওটার মধ্যে হয়তো দু একজন প্যারেন্ট জানলেন বা দু একজন বাচ্চা। সো আই থিঙ্ক যে এই ব্যাপারগুলো এভাবে হতে পারে। সো যেহেতু ভিডিও বানানোর কথা উঠলো, চলেন আমরা একটু কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়ে একটু কথা বলি, আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা নিয়ে। আচ্ছা, আমাদের সময় আসলে আমরা যখন স্কুলে পড়তাম দেখা যেত ক্লাসের ভিতরে বন্ধুরা যারা বই পড়ে তারা একজন আরেকজনকে জানাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয়, যেমন যারা বুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যেমন আপনি আছেন, আমিও কিছুদিন কন্টেন্ট বানানোর চেষ্টা করলাম, বাট ব্যস্ততার জন্য সেটা কন্টিনিউ করা হয় নাই। এই জিনিসটা কি এখন মানে বলা যায় কি যারা বুক কন্টেন্ট ক্রিয়েটর তারা সেই আমাদের স্কুল ফ্রেন্ডের মতো আমাদের বর্তমান সময়ের ফ্রেন্ড? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এবং বিষয়টাকে কতটা এনজয় করেন বা কেন করেন এটা? আপনি যখন ছোট ছিলেন তখন পত্রিকায় বইয়ের বিজ্ঞাপন দেখেছেন কি কখনো? বা বইমেলায় যাওয়ার আগে আমরা বইয়ের আলোচনা দেখে টেখে যেতাম। সো ওইটা যেমন আসলে মানে আমি কম্পেয়ার করছি না, বাট আমি প্রথম কথা হচ্ছে যে আগে বলতেছি যে না, বুক টিউবার বা বুক ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়ার মানুষজনরা আসলে আমাদের বন্ধুর মতো না। এবং বন্ধুর যে জায়গাটা ওইটা আমার কাছে মনে হয় যে এখনো ওই রকমই আছে, মানে একই ফর্মে হয়তো নাই, অ্যাড হয়েছে, সাবট্রাক্ট হয়েছে। ফর এক্সাম্পল পেপারের ওইটা এখন আর আমরা করি না বা আমি আর করি না, কিন্তু হয়তো যে আপনি একটা বইয়ের কথা বলেছেন বা 5টা বইয়ের কথা বলেছেন ওইটা আমি আবার দেখবো। সো ওইটা আমার কাছে মোর লাইক একটা এক্সটার্নাল কন্টেন্ট, যে আমি আরেকজন এক্সপার্ট কিংবা সেমি এক্সপার্ট অর হুয়েভার যার কাছে আমি সরাসরি যুক্ত না। এটা আমি আমার বোঝার সুবিধার্থে বলছি, কারণ কিছু সংযুক্তি তো আছে, আমি তো চাইলে কমেন্ট করতে পারি। সো ওই জিনিসটা তো ট্র্যাডিশনালি টিভি থেকে সোশ্যাল মিডিয়ার ডিফারেন্স আর কি, যে টিভির অ্যাক্টরদের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি না, সোশ্যাল মিডিয়াতে আমি আসলে ইন্টারাক্ট করার একটা অপশন আছে। আগেও হয়তো কিন্তু অন্য ফর্মে ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ সকল চিঠির উত্তর দিতেন, সত্যজিৎ রায় সকল চিঠির উত্তর দিতেন। সত্যজিৎ রায়ের একজন ফ্যান দেবযানী, ওনার সাথে সত্যজিৎ রায়ের যে দীর্ঘ চিঠির আলাপ, ওগুলো যদি আপনি পড়েন আপনি দেখবেন যে ওখানে রেকমেন্ডেশন চালাচালি হচ্ছে। উনি একটা গানের শোতে গিয়েছেন, উনি আবার সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করছেন, বা পাঠকের সাথে কোনো জায়গায় দেখা হলো, ওইটা একটা অ্যাসপেক্ট। কিন্তু ফ্রেন্ডের জায়গাটায় মানে আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে ওইটা আসলে অন্য সোশ্যাল মিডিয়া কখনোই রিপ্লেস করতে পারবে না, বা ওইটাকে যদি আমরা ওইভাবে নেই ওইটা আসলে একটা ভুল তথ্য আমাদেরকে দিবে। কেন? কারণ বই পড়া যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুবই পার্সোনালাইজড। হ্যাঁ, এখন আপনি আসলে স্পেসিফিক্যালি কেমন, আপনার কি বই ভালো লাগে, আপনার এই মুহূর্তের মুড কেমন ইত্যাদি কিন্তু আপনার ফ্রেন্ড ভালো জানবে। যে ও হয়তো দেখলো যে আপনি একটা কথার কথা স্যাড ফেজ দিয়ে যাচ্ছেন, সো ও স্যাড ফেজে গেলে এই বইটা হয়তো আপনার ভালো লাগতে পারে, কারণ এই এলিমেন্টগুলো রিলেটেবল, সেইভাবে আপনাকে রেকমেন্ড করতে পারবে। যেটা আসলে একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার সে যেটা বলবে ওইটা মোর জেনেরিক, মোর ফর এভরিওয়ান, মোর ফর মানে আমি তো তাও অনেক কিউরেটেড, বাট ইন জেনারেল তো আরও হচ্ছে পিপল ফেসিং পপুলিস্ট থাকবে আর কি। এই যে আপনি কিউরেটেড, আপনি একটা জনরার মানে এটাকে আপনি নিজেকে লিমিট করে দিলেন কোনো একটা টাইমে পড়তে পড়তে যে আমি এই বইগুলো নিয়েই কথা বলবো বা আমার একটা জনরা থাকবে এই রিলেটেড বইগুলো, নাকি এটা এমনিতেই হয়ে গেছে? আমার মানে বুকস উইথ নাহিয়ানের কথা বলছেন নাকি আমার পড়ার কথা? বুকস উইথ নাহিয়ান। বুকস উইথ নাহিয়ানের ক্ষেত্রে আমার এগেইন এখন আমি যেটা বলতেছি আর কি, আমার ধারণা মতে আপস অ্যান্ড ডাউনস চেঞ্জেস থাকতে পারে, বাট আমার যখন শুরু থেকেই আসলে আমি কি করতে চাচ্ছি বা কি করতে চাই ওই বিষয়ের একটা ক্ল্যারিটি আসলে ছিল বা এখনও আছে। সো ওই জায়গাটা থেকে আমি আমার ভিশনের বাইরে আসলে মানে মোটা দাগে আমি যাই না।
হ্যাঁ, তো ওইটা আসলে নিজেকে এখন লিমিট করাও বলতে পারেন, আবার ওইটা আমার সোশ্যাল কজের অংশও বলতে পারেন। মানে আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দেখি না, বা হচ্ছে যে অনেক ভিউজ লাগবে, অনেক মানুষকে রিচ করা লাগবে, ওই রকম হলে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি সোশ্যাল সায়েন্স দিয়েও যদি ভাবেন, বইয়ের বদলে অন্য যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা, এটা আমি কোনো মানে স্পাইট থেকে বলছি না। অনেকে বলেন যেমন হ্যাঁ আমি ভালো কাজ করি বাট আমারটা, ওইরকম না বিষয়টা। আমি জানি যে এটা ওই রকম না আর কি, এবং আমি চাইও হয়তো আসলে না। সো কিছু রিসার্চ আছে যে যেটা ইন্ডিকেট করে যে পজিটিভ চেঞ্জেস আনার জন্য আসলে অনেক বেশি পপুলেশনের দরকার নাই। আমি অনেকে ভাবেন যে না বেশি মানুষকে এঙ্গেজ করা দরকার, সেটাও ওকে, বাট আমার অ্যাপ্রোচের জায়গা থেকে আমার কাছে যেমন মনে হয় যে একটা রিসার্চ আছে 5% বলে, একটা রিসার্চ আছে 3.5% বলে সিস্টেমিক চেঞ্জ আনার জন্য লাগে। ফর এক্সাম্পল উইমেন রাইটস নিয়ে যখন কাজ করা হয়েছে, তারপরে ভোটাধিকার, মেয়েদের আগে ভোটাধিকার ছিল না এখন আছে, ব্ল্যাকদের আগে রাইট ছিল না এখন আছে, এই ধরনের মুভমেন্টগুলোকে অ্যানালাইজ করে এরকম ডেটা পাওয়া গিয়েছে যে মাত্র 3.5% মানুষ যদি আসলে সিস্টেমকে বদলাতে চায় এবং সবাই যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আসলে একটা ভালো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। 100 জনের একটা রুমে 4 জন যদি একটু পরিশ্রম করে 100 জন ভালো থাকতে হয়তো পারে। সো আমি আসলে পার্টিকুলারলি চাই যে এই 4 জন মানুষকে হয়তো খুঁজে বের করতে, কথার কথা যেমন আপনার সাথে পরিচয় হলো, সো আমি হয়তো অন্য 100, 200, 500 জন শুধু কন্টেন্ট দেখে বাহ বলবে, ওইটার কোনো আসলে রিয়েল ইম্প্যাক্ট নাই, ভার্সেস একজন ধরেন আপনার মাধ্যমে হয়তো আরও 1000, 5000, 10,000 মানুষ পজিটিভ কিছু পেলো, ওইটাকে আমি সচেতনভাবে বেছে নিব, এবং ওইটার জন্য যে কনসিকোয়েন্স, ধরেন কথার কথা আমার সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসে না, আমার হয়তো কম মানুষ, ওটা আমি খুবই হ্যাপিলি এবং উইলিংলি আসলে আমি চুজ করবো। হুইচ ইজ ওয়াই অলসো যে আমি 8 বছর ধরে করে যাচ্ছি, কিন্তু ভিউ না হইলে মানে ইট ডাজন্ট বদার মি, বিকজ আমি জানি যে আমি কি করতে যাচ্ছি। আর বই পড়ার চয়েসের ক্ষেত্রে আমার যেহেতু ক্যাপাসিটি কম, মানে অন্য ফুল টাইম পেশা এবং ইত্যাদি, এবং আমি জানি আগে থেকে যে এটা থেকে আমি ব্যবসা অর্থে দেখবো না। কেন দেখবো না? কারণ তাহলে ওই আমার কজ থেকে সরে যেতে হবে। সো আমার বিল যদি এটার উপরে ডিপেন্ড, মানে কোনোভাবে হওয়া যাবে না। সো আমি সচেতনভাবে ওটাকে আলাদা রেখেছি, ফলে আমার এখানে টাইম কমে যাচ্ছে। সো এতে করে আমি কিছু, এটা কম্প্রোমাইজ বলবো না বা লিমিটেশনস বলবো না, মানে আমি আমার মতো গুছিয়ে নিয়েছি যে আমি যে বই যখন পড়ি আমি ওইটা নিয়েই কন্টেন্ট বানাবো দেখে আলাদা করে আমার এটা করতে হবে, ওটা করতে হবে, এটা তাহলে আমার জন্য রিয়েলিস্টিক্যালি আমি পারবো না। যদি করতে পারতাম তাহলে কি ভালো হতো? হ্যাঁ, তাহলে আমি হয়তো আরও বেশি মানুষকে রিচ করতে পারতাম, বাট ওইটা আমার অ্যাপ্রোচে এই মুহূর্তে নাই। কখনো যদি ক্যাপাসিটি হয়, ধরেন কথার কথা যে অনেক ফান্ড আনলক হইলো, তখন হয়তো আমি ওটাকে মানে একই কাজ, একই কিউরেশন, বাট আমি হয়তো তখন আরও অন্যভাবে আরও বেশি রিসোর্স দিয়ে, বেশি ভালো গ্যাজেট দিয়ে, বেশি এডিটিং করে করতে পারবো। বাট না হলে আমার কাছে মনে হয় যে ওটা প্রবলেম না, অ্যাজ লং অ্যাজ উই আর মুভিং ফরওয়ার্ড। রাইট। তো অডিও স্টোরির জায়গা থেকে আমি যদি বলি, যেন আমি নিজেও চেষ্টা করেছি, এবং অডিও স্টোরি করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করেছি, ইন্ডিয়ান যে রাইটারগুলো আছে বা অনুবাদ যেগুলো আছে, সেগুলো পড়া মানে ন্যারেট করা খুব সহজ। ওকে। বাংলাদেশি রাইটারদের কথা যদি বলি, তাদের ন্যারেশনটা একটু ডিফারেন্ট হয়। যেমন হুমায়ুন আহমেদের কথা যদি আমি নাম ধরে বলি, এটা বলা এটাই আসলে সব থেকে বেশি সেফ, যেহেতু সবাই তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, হুমায়ুন আহমেদের গল্পগুলো কেমন রিলেট করতে পারবে। তার যে ডায়লগগুলো আছে সেগুলো বলা খুব সহজ, কারণ অলরেডি হুমায়ুন আহমেদের অনেক নাটক আছে। যেমন কেউ একজন যদি একটা ডায়লগ দেয় যে বড়ই সৌন্দর্য, আমরা কিন্তু জানি যে কোন একটু নেত্রকোনার স্টাইলে একটা টান আসবে বা তার ডায়লগগুলো কেমন হয়, সেগুলো সম্পর্কে আমরা জানি। কিন্তু ধরেন হিমু যদি আমি ন্যারেট করতে যাই, যদিও এখানে কপিরাইটের ইস্যু আছে, আমি কখনো এগুলা কিছু করেছি, আচ্ছা সত্য কথা বলতে কপিরাইটের অনুমতি না নিয়েই করেছি, কিন্তু নর্মালি আমি এসবের ভিতরে যাই না, কারণ এগুলাতে সময়ও লাগে বেশি, কপিরাইটেরও বিষয় থাকে, এবং এগুলাকে অ্যাডাপ্ট করাটা অনেক ডিফিকাল্ট। যেমন হিমু ক্যারেক্টারটাকে যদি আমি ন্যারেট করতে চাই, হিমুর সম্পর্কে যেমন আমাদের নিজস্ব একটা ইমেজ আছে, মিসির আলির একটা ইমেজ আছে, আমি মিসির আলি অডিও স্টোরিতে নিজস্ব ভঙ্গিতে বলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে সেটা হিমুর থেকে সহজ, এই জন্যই করেছি, এমন না যে সেটা একদম পারফেক্ট হয়েছে। মানে মিসির আলির টোনে কথা বলা বা ওনাকে রিপ্রেজেন্ট করাটা আর কি, সেই দিক থেকে আমি যেটা বললাম, ভারতীয় রাইটারদের ন্যারেশনগুলা পাঠ করা সহজ, যেমন সুনীল, তারপরে সত্যজিৎ রায় তো অবশ্যই, কারণ এটার কারণটা আমার কাছে মনে হয় যে ধরেন সত্যজিৎ রায় যখন লিখতেন অনেকটা স্ক্রিপ্টের মতো করেই বিষয়টাকে সাজানো, কারণ উনি ভিজুয়ালি হয়তো বিষয়টাকে আরও বেটার দেখতে পেতেন। সো এই জন্য মনে হয় ওদের স্টোরিগুলা একটু বেশি ন্যারেট করা সহজ, বা
যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো যেভাবে লেখা থাকে বা বিভূতিভূষণের বর্ণনাগুলো যেমন থাকে ওগুলো পড়তেই ভালো লাগে। আপনি যখন চাঁদের পাহাড়ের বর্ণনাটা পড়বেন বা অপরাজিত বা যে কোনো বই, আরণ্যক, এই বইগুলোর ন্যারেশনটাই আসলে আসল, সংলাপগুলো কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। সো এই যে অডিও স্টোরিগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আপনি বিষয়টাকে অডিও স্টোরির বিষয়টাকে কীভাবে দেখেন? ও আচ্ছা, আমি তো আসলে অডিও ওইভাবে খুব বেশি শোনা হয় না, এবং আমি শুনেছি দুই রকমই, কিন্তু আমার যেমন ট্রেভর নোয়ার ন্যারেশন ভালো লাগে। সো আপনি যদি বর্ন আ ক্রাইম এই বইটার, ট্রেভর নোয়া নিজের বই নিজেই পড়েছেন, সো ওই ধরনের অডিও আমার ভালো লাগে, যে মানে 5টা ক্যারেক্টার 5 জন করতেছে ওই রকম না, রাইটার নিজেই ন্যারেশনের জায়গাগুলো ন্যারেশন করতেছে, হয়তো একটু ভয়েসটা বদলাচ্ছেন না। আরেকজন আমার পছন্দের ন্যারেটর হচ্ছেন স্টিভেন ফ্রাই। সো স্টিভেন ফ্রাই যেমন হ্যারি পটারের প্রথম এবং দ্বিতীয় বইটা করেছেন, মানে একই ব্যক্তি পুরো ইয়েটা করেছেন, হয়তো ভয়েস একটু অন্যরকম করে করতেছেন, বা ইভেন হবিটের যেই অডিও বুকটা আছে, যে গোলেম কথা বলছে সময় হয়তো গোলেম ইজ স্পিকিং এভাবে করে বলতেছে। তো এরকম ব্যাপারগুলো আছে, মজাই লাগে। আবার যদি ধরেন যে গোলেম ইজ স্পিকিং একই টোনে আমি বলে যাই, ওইটাও অডিও বুকের জায়গা থেকে একটা অ্যাসপেক্ট হতে পারে, মানে ডিফারেন্ট ফর্ম তো আছে। আবার অডিও ড্রামা আছে, নেটফ্লিক্সেও মনে হয় কিছু করেছে, সো অনেক রকমের অ্যাডাপ্টেশন আছে। এগুলো আলাদা আলাদা ফর্মের আলাদা আলাদা প্রোজ অ্যান্ড কনস ইত্যাদি আছে। আমি পার্টিকুলারলি অডিও বুকের বেস, মানে মূল অডিয়েন্স হয়তো না, কারণ ওই যে একজন তো এক একভাবে হয়তো শেখে। রিডিং রাইটিং একটা, ভিজুয়াল, অডিটরি, আর হচ্ছে কাইনেস্থেটিক। সো আমার অডিটরিটা উইক হলেও, মানে আমার অন্যান্যগুলোর তুলনায় উইক, বাট আমি ওইটাকে ইমপ্রুভ করার হয়তো চেষ্টা করি। অডিও বুক তো খুবই ভালো একটা ফর্ম। সো শুনতে গিয়ে কাজ যেহেতু কম হয়েছে, এই কারণে হয়তো ভ্যারিয়েশনও কম দেখি আর কি। আমি রিসেন্টলি একটা পড়লাম মাঝখানে, মাসুদুল হকেরই একটা গল্প পড়ার সুযোগ হয়েছিল, ওটা পাবলিশ হয় নাই বা উনি করেন নাই এখনও, উনি মানে রাইটারই বলছেন, তখন পড়ছিলাম। তো আমার মনে হয় যে আরও যখন কাজ হবে তখন হয়তো আরও ভ্যারিয়েশন আমরা পাবো, তখন আরও ইজিও হবে। এটা অডিও স্টোরি, হ্যাঁ, আরও অনেক যখন মাস লেভেলে কাজ হবে তখন, কিন্তু স্যাম্পলই খুব কম, তাও অর্গানাইজ না, গুছানো না, ফান্ডেড না, কোঅর্ডিনেটেড না, রাইটার দেখতেছে না যে আমার গল্পটা এইভাবে পড়তেছে। আমি যদি রাইটারের সামনে পড়ি হয়তো আমাকে ফিডব্যাক দিতে পারবে যে না এটা এইভাবে না, আমি ক্যারেক্টার এইভাবে ভিজুয়ালাইজ করছি। ধরেন এখন যে ব্যস্ততার সময়, ছাত্র জীবনে আমরা বিষয়টাকে মেনটেন করতে পারি যে লেখাপড়ার পাশাপাশি বই পড়া যায়, গরমের বন্ধে, গ্রীষ্মকালে, শীতকালে, বার্ষিক পরীক্ষার পরে, ছোটোবেলায় যেরকম হয়। এখন যখন চাকরির জীবনে মানুষ প্রবেশ করে, অনেক ব্যস্ততা, আমি জানি সেটা। আমি নিজেও এখন ঠিকমতো বই পড়তে পারি না, কিন্তু বই পড়তে ইচ্ছা করে। এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করেন বা হ্যান্ডেল করেন কীভাবে, ব্যস্ততার ভিতরে বই পড়াটা? আমি জানি আপনার একটা কন্টেন্টে আমি দেখেছিলাম যে বাসে যেতে যেতে বই পড়েন, আপনার হাতে কিন্ডেল, কিন্তু যারা আপনার মতো, যেমন আমি পারি না সেটা করতে। আমি যদি বাসে থাকি আমি কনসেন্ট্রেশন দিতে পারি না সেটা। এবং এখানে আমি একটা সাজেশন দিতে পারি ছোট করে, যে অডিও স্টোরি হয়তো শোনা যেতে পারে আসা যাওয়ার সময়। এর বাইরে সময়টা ঘরের ভেতরে থেকে কিভাবে মেনটেন করা যায়? কতটুকু করব? সো বারটা এত ছোট করে দেন যেটাতে কোনো এক্সকিউজ খাটে না। আমার জন্য বারটা যেমন 2 পৃষ্ঠা, মানে যেদিন ঝড় বৃষ্টি, ঝগড়া, ইস্যুস, ফ্যামিলি সমস্যা, অফিসে সমস্যা, আমার জ্বর, হোয়াট এভার, 2 pages আই উইল রিড। হোয়াট দ্যাট এনশিওরস ইজ যে আমি বই একটা হাতে তুলে নিতেছি, অ্যান্ড দেন আমি 2টা পৃষ্ঠা পড়তেছি। আমি যে বইটা পড়তেছিলাম বা যে বইগুলো, যেহেতু আমি শুরুতেই আমার হাইপোথিসিস হচ্ছে যে আমি বই পড়তে আসলে চাই, ওই জায়গায় আমার সমস্যা নাই। সো আমি যখন তুলে নিচ্ছি তখন অফেন টাইমসই 2 পৃষ্ঠা না পড়ে 2 চ্যাপ্টার হয়ে গেল, মানে বেশ আপার লিমিট নাই, কিন্তু লোয়ার লিমিট 2 এটা মিস করতে হবে। যে ঘুমাইতে চলে যেতেছি, আজকে 2 পৃষ্ঠা পড়ে নাই, আমার নিতে হবে এবং 2 পৃষ্ঠা পড়তে হবে, বিকজ আমার জন্য 2 পৃষ্ঠা ইজ অ্যান অ্যামাউন্ট যেটাতে কোনো এক্সকিউজ খাটে না। আপনার জন্য যদি মনে হয় এটা 1 প্যারা বা এটা 2 লাইন, মেক ইট 2 লাইন, কিন্তু বলা যাবে না যে আজকে তো এই হয়েছে এই কারণে 2 লাইন পড়তে পারি নাই। সো মেক দ্য এন্ট্রি পয়েন্ট সো ইজি যে ইউ ক্যান ডু ইট। এটা হচ্ছে শুরুর জন্য, মানে গেট ইন করার জন্য। এমনিতে ধরেন লিভিং অ্যাজ আ লাইফস্টাইল যদি আমি বলি, যে আমার যেমন সকালে উঠেই আমি হচ্ছে হয়তো একটু বই পড়ি,
এটা আমি সকালে ওই বইগুলো পড়ি যেগুলো ধরেন যে যে উপন্যাস পড়ি এরকম না। সো আমার অনেকগুলো বই আছে যেগুলো একটু পাতা উল্টাই, একটু দেখি। সো কথার কথা দ্য ডেইলি স্টোইক বইটা হয়তো পৃষ্ঠা উল্টাচ্ছি, বা রাস্কিন বন্ডের কিছু বই আছে যেমন মেমোরি নিয়ে, স্মৃতিকথা নিয়ে, নোটস ফ্রম আ স্মল রুম, কিংবা হচ্ছে হাউ টু লিভ ইউর লাইফ, এই টাইপের যে ছোটোখাটো বই আছে যে আমি অল্প 4-5 পাতা উল্টাচ্ছি, এই ধরনের বই আমি উঠেই একটু হয়তো বই পড়ি। এটা হচ্ছে উঠেই মানে উঠেই হইতে হবে তা না, হয়তো একটু বারান্দায় যাই, একটু গাছ দেখতেছি, বাস করতেছি, এরপর এসে পড়তেছি। বাট এটা হচ্ছে ধরেন যে বিফোর কিক স্টার্টিং দ্য ডে, ফোনটা হাতে নিলেই তো ইমেল চলে আসছে, মেসেজ চলে আসছে, অফিসে যাইতে হবে, ব্লা ব্লা ব্লা। আবার আমার পরিচিত এমন রিডার আছেন যারা হচ্ছে দিনে হয়তো আসলে ওইভাবে পড়েনি না, কিন্তু ওনারা প্রতি শুক্র শনিতে একটা লম্বা সময় আসলে রাখেন, ওনারা পড়েন। আমার জন্য যেমন ওরকম না, ধরেন আজকের সকালটা উনি বই পড়বে, ভোরবেলা উঠে বা সকালে উঠে উনি বই পড়তেছেন, দুপুর পর্যন্ত হয়তো বই পড়তেছেন। আরেকটা যেটা আমি বলি যে বিল্ড আ সিস্টেম হোয়ার ইট গেটস ইজি ফর ইউ। আমাদের ব্রেন হইতেছে লেজি থাকতে পছন্দ করে। সো আমি যদি ব্রেনকে যে হ্যাঁ বই পড়তে হবে, একটা পরীক্ষা দিতে হবে, এইভাবে দেখাই, তখন ব্রেন রেজিস্ট করে। ভার্সেস ব্রেনরে যদি আমি আরামে আরামে রাখতে পারি, তখন ঘুমায় থাকলেও পড়া হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয় আর কি। সো আমি ওরকম একটা ইকোসিস্টেম বিল্ড করি। অফিসে গেলাম, আমাকে বসই হয়তো জিজ্ঞেস করবে যে হ্যাঁ নাহিয়ান কী বই পড়তেছো। আপনি হয়তো আমাকে বই নিয়েই প্রশ্ন করতেছেন, আমি হয়তো বই একটা পড়লাম, শুরু করলাম, ছবি দিলাম, ওটাতে মানুষ কমেন্ট করতেছে। ভালো একটা লাইন দেখলাম, স্ট্যাটাস দিয়ে দিলাম। ভালো একটা পৃষ্ঠা দেখলাম, ছবি তুলে দিয়ে দিলাম। বই পড়া শেষ করলাম, একটা ভিডিও করে ফেললাম। মানে ইকোসিস্টেমটা এমন যে আমারে আলাদা করে বলতে হইতেছে না যে নাহিয়ান বই পড়ো বা নাহিয়ান বই পড়তে বসো, টেবিলের সামনে বই, বিছানায় বই, অফিসের ডেস্কে বই, লাইফের অংশ বানায় ফেলা যায়। তখন আসলে আপনি এফোর্ট দিবেন না, কিন্তু কাজ হইতে থাকবে। রাইট। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, বই পড়া, আপনার বই পড়ার জার্নি, লেখকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এত কথাবার্তা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি যখন বাংলাদেশে আসছিলাম, এই সিরিজটার নাম যেটা আমি বলি, একদিন পৃথিবীর পথে, এর গত এপিসোডটা আমি শ্যুট করেছিলাম ইংল্যান্ডের একটা জঙ্গলের ভেতরে আর কি, একজন ফটোগ্রাফারের সাথে। ওয়াও। এবং দ্বিতীয় এপিসোডটা আপনার সাথে আমি বাংলাদেশে শ্যুট করলাম। সো আসলেই এটা একদিন পৃথিবীর পথের মতোই হয়ে যাচ্ছে, সেটা আমি খুবই আনন্দিত এটার জন্য আর কি। এবং আপনাকে অনেক ধন্যবাদ নাহিয়ান ভাই, আপনি আমাকে সময় দিলেন এত ব্যস্ততার মধ্যে। আমি খুবই খুশি এবং খুবই কৃতজ্ঞ। এবং আপনার সাথে কথা বলে আমার যেমন ভালো লাগলো, আমি আশা করি যে আমার যারা অডিয়েন্স আছে, যারা এই ভিডিওটা দেখবেন এবং আপনার চ্যানেলের মাধ্যমে বা আপনার পেজের মাধ্যমে সবাই কিছু না কিছু নতুন তথ্য জানতে পারবে আপনার সম্পর্কে, বা বই পড়া নিয়ে নতুন কোনো ইনসাইট নিশ্চয়ই তারা পাবে। সো সবার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে, আবারও কোনো একদিন পৃথিবীর পথে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। অনার্ড যে আসলে পৃথিবীর পথে পথের সিরিজে আমাকে যুক্ত করলেন, এবং মানে ওইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটা বড় যাত্রার একটা অংশ। এবং আজকে কি কথা বলেছি বা কি নিয়ে আলাপ করেছি, ওই জায়গায় ভালো মন্দ ইত্যাদি থাকতে পারে, বাট এমনিতে আপনি যে মানে এতদিন পরে দেশে এসেছেন, এরপর দেখা হলো, একটা গল্প হলো ভিডিওর আগে পরেও, সেই পুরো ব্যাপারটাই আসলে আমার কাছে মনে হয় যে খুবই মানে আমার জন্য খুবই দারুণ। আই এম ফিলিং ব্লেসড। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর মাই প্লেজার যে আসলে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলতে পারলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চলেন আমরা একটু হাঁটি। এমনিতে আপনার যে বই মানে কি বলবো, বুক শপ রিলেটেড যে আপডেটগুলো, ওগুলা পাইতে খুব ভালো লাগে, যে বাংলাদেশের ঢাকায় কোথায় কি হচ্ছে না হচ্ছে। থ্যাংক ইউ। এগুলা ইন্টারেস্টিং।